সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ডিজিটাল একাডেমি থেকে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণে, সেটি হচ্ছে ক্রিয়াপদ। এটি পরিচ্ছেদ 21। প্রথমে ক্রিয়াপদ বলতে কি বুঝতে পারছি আমরা? ক্রিয়াপদ বলছে যে কোন একটি পদ যেটি দ্বারা বাক্যের কাজ সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। অর্থাৎ এই যে ক্রিয়া, সেটি কাজ। আমরা যে জানি যে পদের যে ধরন রয়েছে, পদের প্রকারভেদ, সেই পদের প্রকারভেদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রিয়া। এবং এই ক্রিয়া কি করছে, যে ক্রিয়া ছাড়া কিন্তু বাক্য গঠন অনেকটাই কঠিন বা প্রায় অসম্ভব। ফলে ক্রিয়া এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাক্য গঠনের ক্ষেত্রে। এবং বাক্য গঠনের যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারগুলো আমরা যদি খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াপদ কিন্তু সংগঠিত হয়ে থাকে। ফলে কর্তা যখন কোনো একটি কাজ করে, সেই কাজটিকে কিন্তু যার মাধ্যমে প্রকাশিত হয়, যে পদের মাধ্যমে, সেটি আসলে ক্রিয়া। আমরা স্ক্রিনে যদি দেখি, যে পদের দ্বারা কোনো কার্য বা কাজ সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এবং এখানে একটি উদাহরণ রয়েছে, কবি বই পড়ছে, তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। এই যে তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিবে, সেটি আসলে কি বোঝাচ্ছে এখানে, যে দেবে এর মাধ্যমে কিন্তু ক্রিয়াকে আসলে প্রকাশ করা হচ্ছে, যে কাজ। পরীক্ষা দেবে, এটি একটি কাজ। ফলে এই যে পরীক্ষা দিবে, আমরা বলছি কাজ, এই পদটিকে আমরা নির্ধারণ করবো এভাবে যে এটি হচ্ছে আসলে ক্রিয়াপদ। এবং কবির বই পড়ছে, এই মুহূর্তে যে পড়ছে, সেটি যদি আমরা খেয়াল করি, তার মানে এই যে পর যে ধাতু রয়েছে, এর সাথে এখানে ছে বিভক্তি রয়েছে। আমরা এই বিষয়টি দেখবো এখন, যে ক্রিয়াপদ গঠিত হতে হলে আসলে কি করতে হয় এবং তার মধ্যে কি কি থাকে। মূলত ক্রিয়া বিষয়টি কি, সেটি সংজ্ঞাটি হচ্ছে এরকম, যে পদের দ্বারা কোনো কার্য বা কাজ সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এবং ক্রিয়াপদের ক্ষেত্রে আমাদের বইয়ে কি বলছে, যে রাজীব খেলছে, রাজীব খেলছে। আবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কবির বই পড়ছে, এখানে আমরা পাচ্ছি রাজীব খেলছে। আরেকটি উদাহরণ রয়েছে, যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে। এই যে বৃষ্টি হতে পারে, এই অংশটুকু, সেটিকে আমরা বলছি যে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়ার পদ যে আমরা বলছি, এই ক্রিয়া আসলে কিভাবে গঠিত হয়, বা এই ক্রিয়ার মধ্যে আসলে কি কি অংশ রয়েছে, কোন ক্ষেত্রে আমরা বুঝতে পারবো সেটি ক্রিয়া, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং শিক্ষার্থীরা এই অংশটুকুই দেখা যাচ্ছে অনেক সময় বুঝতে পারে না, যে ক্রিয়ার মূল অংশকে কি বলে এবং এর মধ্যে এর সাথে কি যুক্ত করে আমরা আসলে ক্রিয়াকে গঠন করতে পারি। দেখা যাচ্ছে যে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। আমরা ক্রিয়ামূল, তার মানে ক্রিয়াকে আমরা বিশ্লেষণ করলে দুটি অংশ পাচ্ছি। এটি আমরা দেখব, যে পড়ছে আর দেবে দ্বারা, পদ দুটো দ্বারা কাজ সম্পাদন বোঝাচ্ছে বলে একে ক্রিয়াপদ বলে। তার মানে কি পাচ্ছি, যে এখানে পড়ছে, এই যে উপরে কবির বই পড়ছে, আর এখানে দেবে, এটি দ্বারা বোঝাচ্ছে যে এটি ক্রিয়াপদ। কাজে ক্রিয়াপদের ক্ষেত্রে বুঝতে হলে আমাদেরকে ধাতু অংশটি বুঝতে হবে। যে বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, সব ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়, ধাতু। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাচ্ছি, একটি হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আরেকটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। এটি যদি আমরা না বুঝতে পারি, তখন কিন্তু ক্রিয়াপদ চেনার ক্ষেত্রে আমাদের ঝামেলা হতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিয়েছি, যে কর যোগ এ, করে। তাহলে এটি কি হচ্ছে, যে এ হচ্ছে ক্রিয়া বিভক্তি এবং ক্রিয়ামূল বা ধাতু হচ্ছে কর। ফলে আমরা একটি রেজাল্ট পাচ্ছি, রেজাল্টটি হচ্ছে করে বা পরে, পর যোগ এ, কর যোগ এ, তারপর শুন যোগ এ, শোনে। তো এরকম যখন বলছি, তখন আমরা এখানে পাচ্ছি যে ক্রিয়াপদের ক্ষেত্রে যে বিশ্লেষণ, সেটির দুটি অংশ এখানে মিলে একটি পদ গঠন করে, সেটি হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, আরেকটি হচ্ছে বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। এবং ক্রিয়ামূল বা ধাতু, সেটিকে কিন্তু কোনোভাবে বিশ্লেষণ করা সম্ভব নয়। এটি আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট হব। আমরা এই যে পড়ছে, এই যে এটিকে বিশ্লেষণ করেছি, পড়ছে, এটিকে আমরা পাচ্ছি পর যোগ ছে। ফলে এখানে পর হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, এবং এটি হচ্ছে ছে হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে পড়ছে, পড়বেন,
4b এটি আমরা এখন একটু বোর্ডে লিখব যে কিভাবে গঠিত হচ্ছে। আমরা একটা উদাহরণ এখানে লিখব। পর এটিকে যখন আমরা যুক্ত করছি পড়ছে 4b পড়েছে পড়বেন, তাহলে আমরা রেজাল্টটা দেখি কি হচ্ছে। পড়ছে পড়বি পড়েছে পড়েছে পড়বেন। তারপর আমরা আরো লিখতে পারি লাম, যখন পরের সাথে লাম যুক্ত করছি তখন আমরা পাচ্ছি পড়লাম। তারপর আমরা পড়ছিলাম, পড়ছিলাম। ঠিক একইভাবে যদি আমরা বলি যে পড়বে পড়বে, এখানে বে যুক্ত করলে হবে পড়বে। ফলে এই যে বিভিন্ন রকম যে বিভক্তি যুক্ত হচ্ছে সেই বিভক্তি যুক্ত হয়ে কিন্তু ক্রিয়ামূল গঠন করছে। এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে এগুলো কিন্তু কাল নির্দেশ করছে। কাল কিরকম নির্দেশ করছে? পড়ছিলাম যখন বলছি তখন এটি হচ্ছে অতীতকাল, এটি হচ্ছে বর্তমান কাল। পড়ছে পড়বি এটি হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল নির্দেশ করছে। পড়েছে যখন বললাম যে সে বইটি পড়েছে পড়েছে, তাহলে এছে তখন প্রেজেন্ট পারফেক্ট। এই যে প্রেজেন্ট পারফেক্ট বাংলা হচ্ছে পুরা গঠিত বর্তমান কাল। তাহলে এই বিভক্তি যোগ করার সাথে সাথে কিন্তু শুধু ক্রিয়াপদই গঠন হয় না, কালকেও কিন্তু নির্দেশ করে। কাজেই ক্রিয়াপদের কোন অবস্থায় রয়েছে সেটির উপর নির্ধারণ করেই কিন্তু বলতে হবে যে এটি বাক্যে যখন সেটি ব্যবহার হচ্ছে তখন কিন্তু সেটি কালও নির্দেশ করছে, কাল বা টেন্স নির্দেশ করছে। এবং টেন্স বোঝার ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে যে টেন্স রয়েছে সেটি বোঝার ক্ষেত্রেও বাংলা ক্রিয়াপদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বাংলা ক্রিয়াপদের যে দুটি অংশ রয়েছে, সে একটি হচ্ছে ধাতু, একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। সেই ক্রিয়া বিভক্তি অংশই নির্দেশ করে যে তাহলে সেটি বাক্য অনুবাদ করতে গেলে কি হবে। অর্থাৎ এই যে বিভক্তি ক্রিয়ার সাথে বসেছে বলে এটিকে বলা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন আপনি বইটি পড়বেন বা আপনি কাজটি করবেন, আপনি হচ্ছে সর্বনাম, তাহলে এই সর্বনামের সাথে যখন বেন যুক্ত করা হচ্ছে এই ক্রিয়াপদের মূল অংশ বা ধাতুর সাথে তখন কিন্তু সেটি সম্ভ্রমাত্মক, অর্থাৎ যে যাদেরকে আমরা আপনি সম্বোধন করে ডাকি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্রিয়া বিভক্তি আনছি বেন। ফলে এই যে বেন ক্রিয়া বিভক্তি আমরা এখানে প্রয়োগ করছি এটি দিয়ে কিন্তু বোঝাচ্ছে যে ফিউচার টেন্স। তাহলে বে বেন, বে বলি যাদেরকে তুমি বলে সম্বোধন করতে পারি তাদের ক্ষেত্রে বে বলতে হয়। যেমন তুমি বইটি পড়বে। এবং এই ক্রিয়ামূল যে রয়েছে সেই ক্রিয়ামূলকে বোঝানোর জন্য আমরা একটি চিত্র এখানে দিয়েছি। চিত্রটি কিরকম, যে ক্রিয়ার বুঝতে হলে আমাদেরকে অবশ্যই ক্রিয়ামূল বা ধাতু এটি অবশ্যই বুঝতে হবে। এবং এই ধাতু বা ক্রিয়ামূল বোঝার ক্ষেত্রে আমরা একটি চিত্র এখানে দিয়েছি, সেটি হচ্ছে যে এখানে একটি ভবন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনের মধ্যে এখানে কি রয়েছে, এখানে লেখা রয়েছে একটি কলাম, একটি তীর দেওয়া হয়েছে। এটি একটি ভবনের স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি যে একটা ক্রিয়ামূল বলতে আমরা এটিকে কর দিয়ে বুঝিয়েছি যে এই ভবনটির নাম হচ্ছে কর। এবং
এই যে কর যখন বলছি, এটি দিয়ে আমরা বোঝাচ্ছি যে এমন একটি স্ট্রাকচার যেটিকে আর বিশ্লেষণ করা সম্ভব না, কারণ এই কলাম কিটকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কিন্তু এই ভবনটি ধসে পড়বে। এবং এই কলাম ভীম যেগুলো প্রথমে তৈরি করা হয়, বেসমেন্ট, এগুলো হচ্ছে একটা ভবনের বেসিক স্ট্রাকচার। এবং এখানে যদি আপনি ইচ্ছা করেন এখানে ব্যাংক দিতে পারবেন, আবার এখানে যদি আপনি ইন্টেরিয়র ডিজাইন চেঞ্জ করেন বাসা করতে পারবেন, আবার কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন, এরকম অনেক কিছুই করতে পারবেন, কিন্তু মূল যে স্ট্রাকচার সেটি ঠিক রাখতে হবে। আবার এখানে কিন্তু একটি অফিসও করা যেতে পারে। ফলে দেখা যাচ্ছে যে আগে মূল স্ট্রাকচার, এরপরে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন খেয়াল করতে হয়। আমরা এরপর দুটো ছবি এখানে দিয়েছি। একটি ছবি এখানে বোঝাচ্ছি যে মূল স্ট্রাকচার যেটি অপরিবর্তনশীল সেটি ক্রিয়ামূল বা ধাতু কর দিয়ে বোঝাচ্ছি, অথবা আপনি এখানে পর বলতে পারেন। এই যে পর, এই যে এখানে আমরা ক্রিয়াগুলো লিখেছি, সেই ক্ষেত্রে এটি হচ্ছে পর। দেখুন এই যে পর যুগছে পড়ছে, এটি এক ধরনের ভবন। যখন পড়বি সেটি আরেক ধরনের বাড়ি। যখন পড়েছে তখন সেটি আরেক ধরনের বাড়ি। পড়বেন সেটি আরেক ধরনের স্ট্রাকচার, কিন্তু সব স্ট্রাকচারের মূল কিন্তু এই পর। ঠিক এরকম এই যে আমরা চিত্রটা দেখছি, এই চিত্রের যে মূল স্ট্রাকচারটা হচ্ছে পর। যদি পড় বলি, পড়বেন, পড়বি, তাহলে এটি হচ্ছে পর। আবার যদি বলি তুই কাজটি করবি, আপনি কাজটি করবেন, সে কাজটি করবে, তখন কর হচ্ছে এই স্ট্রাকচার। এবং এর সাথে দেখুন এই যে বিভিন্ন রকম দরজা জানালা রং কালার মিশে কি হয়েছে, একটি বাড়ি নির্মিত হয়েছে। এবং এটাকে আমরা বলছি যে অর্থাৎ বিভক্তি। অর্থাৎ বাকি যে অ্যাক্সেসরিজ গুলো রয়েছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে, সেগুলোকে আমরা বলছি বিভক্তি। এবং এই বিভক্তির সাথে এই যে বেসিক স্ট্রাকচার, এক্ষেত্রে এটি হচ্ছে কর, মিলে যে সুন্দর ভবনটি তৈরি করেছে সেটি হচ্ছে করে বা ক্রিয়াপদ। অর্থাৎ ক্রিয়াপদ বোঝার ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি যে এখানে এটি একটি পূর্ণাঙ্গ বাড়ি, ঠিক এরকম এটি একটি পূর্ণাঙ্গ ক্রিয়া। এবং এই ক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাচ্ছি। একটি হচ্ছে মূল, ক্রিয়ামূল, সেটি হচ্ছে এক্ষেত্রে কর, পড়ার ক্ষেত্রে হবে পর, তারপর শোনার ক্ষেত্রে হবে শোন, এরকম। তো মূল ধাতুকে যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্রিয়াকে বুঝতে পারবো না। এবং এর সাথে যুক্ত হয়ে কিন্তু এই বাড়িটি গঠিত হয়েছে। ফলে আমরা বলছি যে এটি হচ্ছে ক্রিয়াপদ। ঠিক এরকম ভাবে এটিকে আমরা বলছি পড়েছে। তাহলে এই ভবনটি যদি হয় পড়েছে বা পড়বি, পড়ছে, পড়বেন, তাহলে এটির মূল হচ্ছে পর। এবং এই পর এটি একটি ধাতু বা ক্রিয়ামূল, এবং এর সাথে যখন আমরা বিভক্তি যুক্ত করছি তখন কিন্তু সেটি ক্রিয়াপদে রূপ লাভ করছে। তাহলে বইয়ের ক্ষেত্রে আমরা এরকম কি বলেছে সেটি আমরা দেখব। যে এখন আমরা বইয়ে যাব যে আমাদের বইয়ে কি বলেছে, যে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। ফলে এখানে আমরা যে অংশটুকু পাচ্ছি এই সবগুলোই হচ্ছে ক্রিয়া। এবং এই ক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাচ্ছি, একটি হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর দুই হচ্ছে ক্রিয়া বিভক্তি। ফলে এখানে স্পষ্ট যে এটি হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই দুটো অংশ মিলে আমরা যে পদটি পাচ্ছি সেটি হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় সেটির ক্ষেত্রে আমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া রয়েছে, যেমন পর যুগ ই পড়ি, পর যুগ এ পড়ে। আমরা যদি এখানে পর যুগ ই দিই তাহলে পড়ি, পর যুগ এ পড়ে। তারপর আমরা পড়ছে, এটি আমাদের এখানে রয়েছে পড়ছে। এরপর আমরা পাচ্ছি পড়বে, পড়বেন, পড়বে, এই যে এখানে রয়েছে পড়বে, ফিউচার টেন্সের জন্য এটি ব্যবহৃত হয়। তাহলে এর সাথে কিন্তু আবার টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় বা কাল, এবং সেটির ক্ষেত্রে আমাদের যেটি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা পড়ে সেটি আমরা এখন দেখব যে পক্ষ।
পক্ষ কাকে বলে? পক্ষ, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ইংরেজিতে আমরা অনেক ক্ষেত্রেই পড়েছি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ঠিক বাংলায় এই বিষয়টি রয়েছে যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। তাহলে যখন ক্রিয়াপদের আমরা ব্যবহার করছি, সেই ক্রিয়াপদের যে বিভক্তি যুক্ত হচ্ছে, সেই বিভক্তি যুক্ত করার ক্ষেত্রে পক্ষ বা পুরুষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যখন আমরা পার্সন ব্যবহার করছি, এই পার্সন বা পক্ষ ভেদে ক্রিয়াপদ আলাদা হয়। কিরকম আলাদা হয়? যখন আমরা বলছি দেখুন, লিমা বইটি পড়ছে। লিমা বইটি পড়ছে। তুই বইটি পড়বি। সে বইটি পড়েছে। আপনি বইটি পড়বেন। তাহলে আপনি বইটি পড়বেন, এখানে লিমা বা এটি বলতে পারি সে বইটি পড়ছে। তুই বইটি পড়বি। যখন তুই বলছি তখন বি ক্রিয়া বিভক্তি যুক্ত হচ্ছে। এই সব কিছুর মূলে কি? এই সব কিছুর মূলে হচ্ছে পর। তাহলে এখানে ক্রিয়া মূল হচ্ছে পর, কিন্তু যখন পার্সন চেঞ্জ করছি, আপনি যদি আপনার শিক্ষককে বলেন আপনি বইটি পড়বেন, তার মানে কি বোঝাচ্ছে? যে শিক্ষককে সম্বোধন করার কারণে ক্রিয়াপদের যে মূল অংশ পর, এর সাথে আপনি বেন যুক্ত করছেন। আপনি বইটি পড়বেন। কিন্তু বন্ধুকে বা সহপাঠীকে কি বলা হচ্ছে? তুই বইটি পড়বি। যখন তৃতীয় কোনো ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে, তখন বলা হচ্ছে সে বইটি পড়বে। ফিউচার টেন্স, পড়বে। যখন বলবো বে, তখন সেটি ফিউচার টেন্স। আর পড়েছে, সে বইটি পড়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এছে দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে এছে থাকার কারণে সেটি কি হচ্ছে? যে পুরা ঘটিত বর্তমান কাল। কাজে সে বইটি পড়ছে, সে বইটি পড়ছে, এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। দেখুন, পর যুগ ছে, এখানে পর যুগ ছে। যখন বলছি ছে, এটি চলমান, কাজটাকে চলমান বোঝাচ্ছে। যেহেতু কাজটি চলমান, তাই এটি আসলে এখানে বোঝাচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে তুই বইটি পড়বি, সে বইটি পড়েছে বা পড়বে, আপনি বইটি পড়বেন। এই যে এগুলো যে আমরা ব্যবহার করলাম, তাহলে এটি কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন? এটি হচ্ছে তুচ্ছার্থক মধ্যম পুরুষ। তুচ্ছার্থক মধ্যম পুরুষ। আবার আপনি কি? আপনি হচ্ছে সম্ভ্রমাত্মক। আপনি সম্ভ্রমাত্মক। ফলে আপনি যখন বলছি, তখন কিন্তু তার সর্বনামের রূপ ভেদ আলাদা। ফলে এই কারণে কিন্তু ক্রিয়াপদ আমাদেরকে এখানে চেঞ্জ করতে হচ্ছে। আবার যখন আমরা তুই বা তুমি বইটি পড়বে বা পড়বি বা পড়েছ,
এরকম বলি, তখন কিন্তু ক্রিয়াপদের রূপ চেঞ্জ হয়। ফলে পক্ষভেদে আমরা পাচ্ছি যে আমি পড়ি, আমরা পড়ি। কি পাচ্ছি? আমি পড়ি, আমরা পড়ি। এখানে আমরা লিখব পক্ষভেদে। আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ো, তোমরা পড়ো, তোমরা পড়ো, সে পড়ে, সে পড়ে, তারা পড়ে। কিন্তু যখন আমরা পক্ষ ভেদে না বলে বলছি কাল ভেদে, তখন কি হচ্ছে? কাল ভেদে আমি পড়ছি, আমি পড়ছি। আমি পড়ি, আমি পড়ছিলাম, আমি পড়ব, আমি পড়লাম। খেয়াল করতে হবে, যখন আমরা বলছি যে আমি পড়ছি, সেটি আসলে কি নির্দেশ করছে? যে আমি যখন পড়ছি, এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পড়ি, তখন এটি সাধারণ যে বর্তমান বোঝাচ্ছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি পড়ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পড়ব, এটি হচ্ছে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। তাহলে আমি পড়লাম, এই যে লাম, এখানে লাম বিভক্তি, এটি কি নির্দেশ করছে? অতীতকালকে নির্দেশ করছে। ফলে একটি গুরুত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে যে ক্রিয়ার ক্ষেত্রে যে পক্ষভেদে এটি পরিবর্তন হয়, তারপর কাল ভেদে এটি পরিবর্তন হয়। পক্ষভেদে কিরকম পরিবর্তন হচ্ছে? যখন আমরা বলছি যে আমি পড়ি, আমরা পড়ি, তুমি বলার সাথে সাথেই কিন্তু পড়ো হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে। তোমরা পড়ো, সে পড়ে, তারা পড়ে, আপনি পড়েন। এখানে আরেকটি বলা যেতে পারে যে আপনি পড়েন। যখন বলছি আপনি পড়েন, তাহলে কিন্তু পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি। ফলে ক্রিয়ার সাথে যখন বিভক্তি যুক্ত হয়, সেই বিভক্তি আসলে কি অনুযায়ী যুক্ত হয়? যে টেন্স অনুযায়ী যুক্ত হয়, অর্থাৎ কাল অনুযায়ী যুক্ত হয় এবং পার্সন অনুযায়ী যুক্ত হয়। এই যে পার্সন, তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন অনুযায়ী ক্রিয়াপদের যে ক্রিয়া বিভক্তি, সেটি কিন্তু পরিবর্তন করতে হবে। এবং কখনো কখনো কিন্তু ক্রিয়াপদ অনুক্ত থাকতে পারে, ক্রিয়াপদ অনুক্ত থাকতে পারে। যেমন এখানে আছে যে ইনি আমার ভাই। যখন আমরা বলছি ইনি আমার ভাই, তখন কি পাচ্ছি? দেখুন, এটি বললে কিন্তু বাক্য সম্পূর্ণতা বোঝায়, কিন্তু একটি এখানে উল্লেখ রয়েছে যে অনুক্ত রয়েছে, ক্রিয়াপদ এখানে অনুক্ত রয়েছে। যেমন যখন বলছি আপনি, ইনি আমার ভাই হন, তার মানে এখানে অনুক্ত ছিল। এরপর আজ প্রচন্ড গরম, এটুকু বললেও কিন্তু হয়। তাহলে
এরপরে কিন্তু আবার ক্রিয়াপদ আসতে পারে, যেটি আসলে এখানে নেই। অনুক্ত মানে কি, যা বলা হয়নি সেটি হচ্ছে অনুক্ত। ফলে আজ প্রচন্ড গরম যখন বলছি তখন আমরা পাচ্ছি যে অনুভূত হচ্ছে। দেখুন যে আজ প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, এই যে ক্রিয়া চলে আসছে। ফলে আমরা বলছি যে ক্রিয়াপদ কখনো কখনো অনুজ্জ অনুক্ত থাকতে পারে। এরপর যদি বলি তোমার মা কেমন, এখন তোমার মা কেমন আছেন প্রশ্ন করছি, ফলে এই ক্রিয়াপদটি আমরা এখানে নেভি ব্লু অংশে লিখেছি। আর এই অংশগুলো দিয়ে আমরা বোঝাচ্ছি যে এই অংশগুলো না থাকলেও কিন্তু বাক্যটি বোঝাবে। ফলে অনুক্ত ক্রিয়াপদ বাক্যে থাকতে পারে, আমাদের সেটি বুঝে নিতে হবে। এরপর আমরা দেখব যে প্রকারভেদ, ক্রিয়াপদের আসলে প্রকারভেদটা কিরকম। ভাব প্রকাশের দিক থেকে, বিভিন্ন দিক থেকে ক্রিয়াপদের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। আমরা প্রথমে দেখব যে ভাব প্রকাশের দিক থেকে। তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কয় রকমের আমরা দেখি, যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের মনোভাবের সমাপ্তি ঘটে সেটি সমাপিকা ক্রিয়া। আর যেমন ছেলেরা খেলা করছে, ছেলেরা খেলা করছে, এই যে করছে অংশটুকু যখন আমরা বলছি, সেই অংশটুকু প্রয়োগের ফলে কিন্তু সুস্পষ্ট যে বাক্যটি পরিপূর্ণভাবে সমাপ্তি ঘটেছে এবং বন্যায় ফসলের ক্ষতি হয়েছে। এরপর কিন্তু আমার আর জানতে ইচ্ছা করে না বা জানতে চায় না, এমন কোনো অবস্থা নেই যেখানে কোনো আকাঙ্ক্ষা তৈরি হয়। বাক্য গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে আকাঙ্ক্ষা জন্ম নিবে। যদি আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়, অর্থাৎ আকাঙ্ক্ষার উত্তর পাওয়া যায়, তবে সেটি বাক্য সঠিক বাক্য এবং তার যে যোগ্যতা সম্পন্ন বাক্যের যে শর্ত সেটি পূরণ হয়েছে। যেমন ছেলেরা খেলা করছে, এখানে করছে এটি দিয়ে কি বোঝাচ্ছে, যে এটি আসলে সমাপিকা ক্রিয়া। তাহলে করছে এখানে সমাপিকা ক্রিয়া। সমাপিকা অসমাপিকা, এটি কোন দিক থেকে, ভাব প্রকাশের দিক থেকে। ভাব প্রকাশ, ভাবটা কি, দেখুন যে একটি ছোট্ট বিষয়, এই যে একটি ডট দিলাম, এই ডটকে যদি আমরা এরকম বড় করি তাহলে এটিকে আমরা বলবো ভাব সম্প্রসারণ। তাহলে একটি মোড বা অবস্থা, ক্রিয়া কোন কি বলতে যাচ্ছে বা কোন অবস্থায় রয়েছে সেটি যে প্রকাশ, সেই প্রকাশের দিক থেকে, ভাব প্রকাশের দিক থেকে আমরা বলছি যে ক্রিয়াপদ দুই ধরনের, একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরেকটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ সমাপিকা শব্দের মধ্যেই কিন্তু কি রয়েছে, সমাপিকা যে অংশ রয়েছে এটির মধ্যে যে বোঝাচ্ছে সমাপ্তি, সমাপ্তি, সমাপিকার মধ্যেই সমাপ্তি রয়েছে। অসমাপিকা ক্রিয়ার মধ্যে অসমাপ্তি, অসমাপ্তি রয়েছে। ফলে সমাপিকা ক্রিয়া বলতে আমরা বুঝতে পারছি যে ক্রিয়াপদ বাক্যের ভাব সম্পূর্ণ প্রকাশ করে। যেমন ভালো করে লিমন ভালো করে পড়াশোনা করে। এখানে এই যে অংশটুকু আমরা পাচ্ছি বা এখানে যে আমরা একটি উদাহরণ পাচ্ছি, ছেলেরা খেলা করছে, বন্যায় ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, সেখানে কিন্তু আমরা পাচ্ছি যে ক্রিয়াপদটি ব্যবহারের ফলে বাক্যে তার ভাবটি পরিপূর্ণভাবে প্রকাশ হয়েছে। ফলে এই যে পরিপূর্ণ বা সম্পূর্ণতা, সেটি দিয়ে ক্রিয়াপদের ক্ষেত্রে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া দিয়ে আমরা বুঝতে পারছি যে যেটি বাক্যের মনোভাব প্রকাশ করছে না। সে গান করে আনন্দ পায়।
তাহলে সে গান করে আনন্দ পায়। যখন আমরা বলছি গান করে, দেখুন এটি হচ্ছে কর যোগ এ। তাহলে কর যোগ এ যখন বলা হচ্ছে তখন সেখানে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে এটির ক্রিয়ামূল হচ্ছে কর এবং এ হচ্ছে বিভক্তি। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে এই এ বিভক্তিটা থাকে, আরো থাকে লে, তারপর তে। যেমন সে বইটি পড়িতে, সে বইটি পড়িতে, এরপর কি জানতে ইচ্ছে করে, তার মানে আমার আকাঙ্ক্ষা তৈরি হয়, জানার ইচ্ছা তৈরি হয়। এই যে জানার ইচ্ছা তৈরি হচ্ছে সেটিকে আমরা বলছি যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হচ্ছে, কারণ সেটি পরিপূর্ণতা প্রকাশ করছে না বা সঠিক যে ভাব সেটিকে প্রকাশ করছে না। সে গান করে, এখন এইটুক যদি আমরা অফ রাখি, সে গান করে কি, সে গান করে আনন্দ পায়, সে গান করে বাড়িতে যায়, সে গান করে খেলতে যায়, সে গান করে খুশি হয়, সে গান করে বাবা মাকে খুশি রাখে, সে গান করে নিজে পরিতৃপ্ত হয়। অনেক কিছু হতে পারে। এই যে অনেক কিছু হতে পারে, তাহলে এটির পরে কিন্তু যে কিছু জানার ইচ্ছা ছিল সেটিকে নিবৃত্তি যখন করছে তখন সেটি সমাপিকা। আর যখন সে ব্যবহার হওয়ার পরে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, জানার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তখন সেটি অসমাপিকা ক্রিয়া। এবং অসমাপিকা ক্রিয়াতে অবশ্যই এ অথবা লে অথবা তে থাকবে। যেমন বইটি বইটি পড়িলে, বইটি পড়িলে কি, বইটি পড়িলে কি, অনেক কিছু হতে পারে। এই যে বইটি পড়িলে, এখানে পড়িলে ব্যবহারের ফলে কিন্তু আমার কোনো এই যে বাক্যের যে মনোভাব সম্পূর্ণতা সেটি প্রকাশ হয়নি। ফলে এখানে কিন্তু আমার জানার আগ্রহ রয়েছে। বইটি পড়িলে অনেক কিছু জানবে, অনেক কিছু জানবে। এই যে বলছি বইটি পড়িলে অনেক কিছু জানবে, তাহলে এই যে পড়িলে এইটুকু উচ্চারণের পরে কিন্তু আমার জানার ইচ্ছাটা থেকে যায়। ফলে এটিকে আমরা বলছি অসমাপিকা ক্রিয়া। এবং অসমাপিকা ক্রিয়া একটি গুরুত্বপূর্ণ এখানে বিষয় হচ্ছে যে পদ দেখে এটা বলা যাবে না এটি অসমাপিকা, এটি সমাপিকা। কারণ সমাপিকা ক্রিয়া হিসেবেও একটি ক্রিয়াপদ ব্যবহৃত হতে পারে, অসমাপিকা ক্রিয়া হিসেবেও ব্যবহার হতে পারে। আমরা একটা উদাহরণ এখানে দেখব। সে কাজটি করে। আচ্ছা, এটির মাধ্যমে কিন্তু বাক্যের একটি পরিপূর্ণতা এখানে প্রকাশ পেয়েছে। তাহলে এই যে করে যখন বলছি এটি পরিপূর্ণতা যদি প্রকাশ করে থাকে তাহলে সেটি অবশ্যই সমাপিকা ক্রিয়া। এবং এটি কিন্তু আবার অসমাপিকা হিসেবেও ব্যবহৃত হতে পারে। একটি ক্রিয়াপদ যে যখন কর্মপদ থাকে, কর্মপদের উপর ভিত্তি করেও কিন্তু সেটির একটি ধরন পার্থক্য আলাদা হয়ে থাকে। ফলে আমরা নেক্সট যে বিস্তারিত আলোচনায় যখন আরো যাব যে সমাপিকা ক্রিয়ার সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ, অকর্মক ক্রিয়ার সকর্মক রূপ, তখন আমরা এই বিষয়টি আরো জানতে পারবো। তার মানে যে কোনো ক্রিয়া বাক্যে যে অবস্থান করছে, অবস্থানের মাধ্যমে সে কি বোঝাচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। এবং এই যে তার প্রকাশ, নিজেকে প্রকাশ, সেই প্রকাশের উপর নির্ভর করে তাকে সমাপিকা অসমাপিকা ক্রিয়া বলতে হবে। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে অসমাপিকা ক্রিয়া যখন মনোভাব প্রকাশিত হচ্ছে না, যেমন প্রভাতে সূর্য উঠলে, তাহলে প্রভাতে সূর্য উঠলে আপনারা খেয়াল করুন যে এখানে লে রয়েছে, এই যে লে। আমরা হাত মুখ ধুয়ে, এ রয়েছে, এ বিভক্তি রয়েছে। আমরা বিকেলে খেলতে, অসমাপিকা ক্রিয়াতে অবশ্যই কি থাকবে, লে থাকবে, তারপর এ থাকবে এবং তে থাকবে। ফলে এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে লে
তারপর তে, এগুলো আমরা অসমাপিকা ক্রিয়া চিহ্নিতকরণের জন্য ব্যবহার করব। এবং এর ফলে কিন্তু এখানে আমার কিছু জানার ইচ্ছা তৈরি হচ্ছে। এই ইচ্ছাটির ক্ষেত্রে আমরা কি দেখব, যে উত্তরগুলো আমরা দেখব যে প্রভাতে সূর্য উঠলে, এই দেখুন উত্তর, অন্ধকার দূর হয়। প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়। আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। আমরা বিকেলে খেলতে, খেলতে এরপর কি আমার জানার ইচ্ছা করে, আরো জানতে চাই, ফলে খেলতে যাই। তাহলে এখানে লাল অংশে আমরা বাক্যের অপরাপর বিষয়গুলো যুক্ত করেছি এবং এক্ষেত্রে আমরা এর মাধ্যমে বাক্যটি পূর্ণ করেছি। ফলে স্পষ্ট হচ্ছে যে এই অংশটুকু, এই যে নেভি ব্লু অংশটুকুতে যে বাক্য রয়েছে সেখানে ক্রিয়া বিভক্তি যে ব্যবহার, সেখানে আমরা পাচ্ছি এ, তারপর লে, তারপর তে মূল ধাতুর সাথে যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠন করেছে। যা অবশ্যই মনে রাখতে হবে অসমাপিকা ক্রিয়া গঠনের ক্ষেত্রে, যে ইয়া যুক্ত হয়ে, অর্থাৎ ইয়া বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়। তারপর যেমন পড়িয়া, সে বইটি পড়িয়া থাকিবে, সে বইটি পড়িলে, তুমি বইটি পড়িলে ভালো করবে। ইতে, পড়িতে, তার মানে মূল ধাতু এখানে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা খেয়াল করছি যে পর হচ্ছে মূল ধাতু এবং এর সাথে যখন লে যুক্ত করছি তখন অসমাপিকা হচ্ছে, ইতে যুক্ত করছি তখন অসমাপিকা হচ্ছে, তারপরে ইলে যুক্ত করছি বইটি পড়িলে, তারপর এ যুক্ত করছি যখন, তখন কি হচ্ছে, সেই বইটি পড়ে, পড়লে, পড়তে, তার মানে পড়ে। তাহলে পড়িলে, পড়িতে, পড়লে, দেখুন এরপর কিন্তু জানতে ইচ্ছে করে, কিছু না কিছু আমার জানতে ইচ্ছে করে, এই যে জানার ইচ্ছা সেটি নির্দেশ করছে যে অসমাপিকা ক্রিয়া। তার মানে অসমাপিকা ক্রিয়া তখনই হবে যখন এর মধ্যে লে, ইতে, তারপরে ইলে এবং এ থাকবে। কার সাথে থাকবে? ক্রিয়া মূলের সাথে থাকবে। ফলে ক্রিয়ার যে ধরন ভাব প্রকাশের দিক থেকে সেটির ক্ষেত্রে আমরা দুটি অংশ পাচ্ছি, একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরেকটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং এই যে সমাপিকা ক্রিয়া, সেই সমাপিকা ক্রিয়ার মধ্যে কিন্তু আবার যে কোনো প্রকারভেদ আমরা পাচ্ছি না, কিন্তু অসমাপিকা ক্রিয়ার মধ্যে আমরা তিনটি ধরন পাচ্ছি। একটি হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া, ভূত অসমাপিকা ক্রিয়া দেখা যাচ্ছে এখানে উদাহরণটি হচ্ছে সে গান করে আনন্দ পায়। গান করে আনন্দ পায়। ফলে এখানে আমরা প্রথমে দেখব যে কেন এটি ভূত। আচ্ছা, ভূত, এটি আমরা মার্ক করছি। এটিকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাচ্ছি, সেটি হচ্ছে কর আর এ। তার মানে হচ্ছে এটি ক্রিয়ামূল বা ধাতু এবং এ হচ্ছে বিভক্তি। তাহলে এ বিভক্তি কোন ক্ষেত্রে ব্যবহার হয় আপনি খেয়াল করতে হবে। এ বিভক্তি কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। যেমন সে বইটি পড়ে, তাহলে বর্তমান কালে ব্যবহৃত হয়। এই যে গান করে, এটিকে যদি মুছে দেই যে সে গান করে, সে গান করে কি, এরপর কিন্তু আমার জানতে ইচ্ছা করে সে গান করে, অর্থাৎ এই অংশটুকু আমরা পড়ছি, সে গান করে আনন্দ পায়, এটুক ধরুন নাই। তাহলে সে গান করে কি, সে গান করে আনন্দ পায়, সে গান করে শান্তি পায়, সে গান করে পড়তে যায়, সে গান করে বেড়াতে যায়, অনেক কিছু হতে পারে। তাহলে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু পড়লাম এই যে এ বিভক্তি থাকলে দেখা যাচ্ছে যে এটি কি অসমাপিকা ক্রিয়াকে নির্দেশ করে। এখন এ বিভক্তি কোন কালকে নির্দেশ করে? এ বিভক্তি নির্দেশ করছে যে এটি হচ্ছে বর্তমান কাল, এটি হচ্ছে বর্তমান কালের বিভক্তি। তাহলে এ বিভক্তি যে
বর্তমান কালের বিভক্তি, তাই এটিকে আমরা কি বলবো, যে এটি ভূত অসমাপিকা ক্রিয়া। তার মানে কি দাঁড়ালো, এটি হচ্ছে বর্তমান কালকে নির্দেশ করবে। আবার যখন ভবিষ্যৎ অসমাপিকা ক্রিয়া, ভবিষ্যৎ অসমাপিকা ক্রিয়া, বা এটি আরেকটি নাম হচ্ছে ভাবি। কেন বললাম যে বিপরীত শব্দ রয়েছে ভূত, ভাবি, ভূত ভবিষ্যৎ, এটি বোঝাচ্ছে বর্তমানকে, এবং ভাবি বোঝাচ্ছে ভবিষ্যৎকালকে। অনেক সময় নির্বাচনের পরে বলেন যে তিনি হচ্ছেন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী, ভাবি প্রধানমন্ত্রী, বা ভাবি মন্ত্রী, ভাবি এমপি, বা ভাবি কর্মকর্তা, বা ভাবি দায়িত্বশীল কর্মকর্তা। এটি ভাবি মানে বোঝাচ্ছে যে ভবিষ্যৎ, অর্থাৎ যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন, তাহলে ভাবি দিয়ে বোঝাচ্ছে যে ফিউচার টেন্স বোঝাচ্ছে। আমরা উদাহরণ দেখব যে সে গান শিখতে রাজশাহী যায়। তাহলে কি পাচ্ছি এখানে, গান শিখতে, শিখতে তে কখন ব্যবহার হচ্ছে, যেমন সে বইটি পড়িবে যখন বলছি তখন সেটি কিন্তু ফিউচার টেন্সকে বোঝাচ্ছে। তাহলে যখন আমরা বলছি সে গান শিখতে এই যে তে রাজশাহী যায়, তাহলে সে গান শিখতে রাজশাহী যায়। যখন বলছি এই যে তে বোঝাচ্ছে যে এই যে পড়তে, শিখতে, এখানে পড়তে যখন বলছি তাহলে পর যুক্তে এটি হচ্ছে ক্রিয়ামূল। এখানে কি পাচ্ছি, এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে যখন বলছি শিখতে, তাহলে এইতে হচ্ছে ক্রিয়া বিভক্তি। তার মানে এটি কি, ভবিষ্যৎ বা ভাবি অসমাপিকা ক্রিয়া। আশা করি আমরা বুঝতে পারছি যে ভূত অসমাপিকা ক্রিয়া আর ভাবি অসমাপিকা ক্রিয়ার মধ্যে পার্থক্য। এবং শর্ত অসমাপিকা ক্রিয়া, শর্ত আর একটি কন্ডিশনাল বা শর্ত অসমাপিকা ক্রিয়া। তাহলে শর্ত অসমাপিকা ক্রিয়া কি, সেটি আমরা উদাহরণের মাধ্যমে দেখব। গান করলে তার মন ভালো হয়। গান করলে তার মন ভালো হয়। কর, এটিকে বিশ্লেষণ করলে পাচ্ছি কর হসন্ত যোগ লে। ফলে এই যে লে, এটি কিন্তু এখানে নির্দেশ করছে যে লে থাকলে, পড়িলে বা ইলে অথবা লে থাকলে এটি কি হচ্ছে, অসমাপিকাকে নির্দেশ করছে। ফলে এই যে লে ব্যবহার করছি সেটি কিন্তু একটা কন্ডিশন বা শর্তকে নির্দেশ করছে। শর্তটা কি, শর্তটা হচ্ছে যে গান করলে তার মন ভালো হয়। অর্থাৎ মন অনেক সময় খারাপ থাকতেই পারে। মন খারাপ থাকলে কেউ বই পড়ে, কেউ গান শুনে, কেউ বন্ধুর সাথে গল্প করে, কেউ আবার চুপ করে নীরব থাকে। ফলে একটি শর্ত এখানে বিরাজ করছে। শর্তটি কি, যখন তার মন খারাপ হয় তখন সে গান শুনে বা গান করে। ফলে এটি একটা সাপেক্ষে বা একটি অবস্থানকে বোঝাচ্ছে, যে অবস্থানটি তার মন ভালো হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে লে নির্দেশ করছে যে এটি অসমাপিকা ক্রিয়া। এবং এই যে করলে, গান করলে, এইটুকু যদি বলি তাহলে আবার কি জানতে ইচ্ছে করে, যে গান করলে কি, গান করলে সে বাড়ি যাবে, গান করলে সে টাকা পাবে, গান করলে সে শান্তি পাবে, গান করলে তার মন ভালো হবে, গান করলে সে বেড়াতে যাবে, গান করলে সে মাকে কিছু কিনে দেবে, এরকম অনেক কিছু হতে পারে। ফলে এই যে তার যে মন ভালো হয়, এই অংশটুকু কিন্তু
এই গান করা, এই যে করলে, এই অংশটুকুর সাথে কন্ডিশন বা শর্তকে নির্দেশ করছে। এটির সাথে আমরা কিন্তু আরো অনেক উদাহরণ দিতে পারি, যেমন নিয়মিত পড়লে ভালো করবে। আচ্ছা, নিয়মিত পড়লে ভালো করবে। একটি এখানে গ্রাফ রয়েছে, আমরা গ্রাফটা এখানে আঁকবো। গ্রাফটা কিরকম, ধরা যাক এখানে আপনি এটা এক্স, এটা ওয়াই। ফলে এইদিকে যদি আমরা গানকে নির্দেশ করি আর এদিকে আমরা নির্দেশ করছি যে মন ভালো, মন ভালো। দেখুন, খেয়াল করুন যে ওয়াই অক্ষ বরাবর আমরা মন ভালো হওয়াকে নির্দেশ করছি, আর গান আমরা এক্স বরাবর নির্দেশ করছি। এটি হচ্ছে মাত্রা। ধরুন যে 10 মিনিট, হচ্ছে 20 মিনিট, হচ্ছে 30 মিনিট, 40 মিনিট, এটি হচ্ছে 50 মিনিট। তাহলে এগুলো হচ্ছে মিনিট, সময়। এবং এদিকে আমরা পাচ্ছি যে ধরেন যে এখানে এখানে বিভিন্ন রকম বিন্দু দিলাম। তাহলে 10 মিনিট গান করলে তার মন যতটুকু ভালো হয়, 20 মিনিটে বেশি হবে, 30 মিনিটে বেশি হবে। আবার দেখা যাচ্ছে 40 মিনিটে আরো বেশি হবে, 50 মিনিটে আরো বেশি হবে। এবং পরে যদি আবার নামে, পরে যদি আবার দেখা যাচ্ছে যে যদি আবার 10 মিনিট হয়, এটা 20, এটা 30, এটা 40, এটা 50। এখন পরে আবার দেখা যাচ্ছে যে কোনো কারণে নেমে গেছে 10 মিনিট, তারপরে আবার উঠছে, আবার নেমেছে, আবার উঠছে, আবার নামছে। তাহলে এটি একটা গ্রাফ বা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে গান করার সময়ের সাথে সাথে কিন্তু মন ভালো হওয়ার যে বিষয় সেটি জড়িত। এবং এটি এই গ্রাফের মাধ্যমে আমরা প্রকাশ করছি। কেন? যে এই গ্রাফের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি এক্স বরাবর অক্ষ বরাবর, একটি ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করছি যে কন্ডিশন বোঝানোর জন্য। তার মানে সে 10 মিনিট গান করলে তার এতটুকু মন ভালো হবে, 20 মিনিট ভালো গান শুনলে, গান করলে তার এতটুকু মন ভালো হবে, আবার 30 মিনিট হলে এরকম হবে, 40 মিনিট এরকম হবে, 50 মিনিটে এরকম হবে। আবার যদি সময় কমে যায়, 10 মিনিট হয়, তাহলে কিন্তু তার এই লেভেলে কিন্তু মনটা ভালো, 20 হলে এই লেভেলে মন থাকবে। আর দেখা যাচ্ছে যে এখানে যদি আবার 40 হয়, তাহলে মনটা এই লেভেলে থাকবে। আবার 10 মিনিট হলে, 10 মিনিট গান করলে তার মনের ভালো লাগাটা এই জায়গায় থাকবে। তার মানে কি, এই গ্রাফের যে উঠানামা সেটি নির্দেশ করছে যে টাইমিং এর উপরে। গান করলে, আবার গান যদি না করতে পারে, তাহলে তার মন কিন্তু এই জিরোতে চলে আসবে, এবং এই যে জিরোতে চলে আসবে, এটা হচ্ছে জিরো। তার মানে সে যদি গান না করতে পারে, তার মানে মনের অবস্থা খারাপ থাকে। ফলে গান করলেই কেবল তার মন ভালো থাকে। এই যে কন্ডিশন বা শর্ত, এটিকে আমরা বলছি অসমাপিকা শর্ত, অসমাপিকা ক্রিয়া। কারণ করলে, গান করলে, এই লে বললে আমরা কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। যেহেতু কোনো উত্তর পাচ্ছি না, মানে কোন একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। বাক্য গঠনের ক্ষেত্রে 3টা শর্ত রয়েছে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, এবং তার আরেকটি রয়েছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তার মানে 3টা শর্ত পূরণ করতে পারলেই কিন্তু বাক্য সার্থক বাক্য হবে। ফলে যখন গান করলে কি, এই যে আমার জানার আগ্রহ তৈরি হচ্ছে, এই জানার আগ্রহকে নিবৃত্ত করছে কি, তার মন ভালো হয় এই অংশটুকু। ফলে যেহেতু গান করলে জানার আগ্রহ তৈরি হচ্ছে, তার মানে বুঝতে হবে এই লে থাকার কারণে, এই লে এটি অসমাপিকা ক্রিয়াকে নির্দেশ করছে, গান করলে। এবং এই যে গান করলে অসমাপিকা ক্রিয়া, তাহলে অসমাপিকা ক্রিয়ার মধ্যে 3টা ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে ভূত অর্থাৎ বর্তমান, আরেকটি হচ্ছে ভাবী অর্থাৎ ভবিষ্যৎ, এবং আরেকটি হচ্ছে শর্ত অসমাপিকা ক্রিয়া, যেটি আমরা এই গ্রাফের মাধ্যমে এতক্ষণ তুলে ধরলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং এরপরের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসবো এবং
সকর্মক অকর্মক ক্রিয়া নিয়ে আলোচনা করব এবং ক্রিয়ার বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা শিক্ষার্থীরা যুক্ত রয়েছে আমাদের বাংলা ডিজিটাল একাডেমি থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বাংলা ডিজিটাল একাডেমির মাধ্যমে বাংলায় শুধু A+ নয়, 180 মার্কস কিভাবে 180 প্লাস কিভাবে মার্কস অর্জন করা যায় সেই কৌশল নিয়ে আলোচনা করা হবে, সেই সৃজনশীল নিয়ে আলোচনা করা হবে, এবং কিভাবে ভালো রচনা লেখা যায়, সেই রচনাতে সর্বোচ্চ নম্বর কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা যুক্ত থাকবে এবং এর মাধ্যমে আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।